স্যার আসসালামু আলাইকুম। জৈব রসায়ন, জৈব যৌগের নামকরণ। তো আমরা অলরেডি জৈব যৌগগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করেছিলাম, এলিফেটিক আরেকটা হলো অ্যারোমেটিক, তাই না? আজকে আমরা এই অংশে এলিফেটিক যৌগের নামকরণ পড়ব। আর পাঠ পরিচিতিটা একটু দেখো, সেটা হলো এলিফেটিক যৌগের নামকরণ। নামকরণের বিভিন্ন পদ্ধতি, সাধারণ, উদ্ভূত ও IUPAC পদ্ধতিতে এলিফেটিক যৌগের নামকরণ। নামকরণে কার্যকরীমূলক সমূহের অগ্রাধিকার ক্রম, মানে একটা যৌগে যদি অনেকগুলো কার্যকরীমূলক থাকে, কোনটা আগে বলবো আর কোনটা পরে বলবো, এইটা একটা চার্ট আছে, সেটাও আমরা পড়ব। তারপরে একাধিক কার্যকরীমূলক যুক্ত এলিফেটিক যৌগের নামকরণ। তো এলিফেটিক যৌগ কি আমি বলেছিলাম, সোজা কথায় এলিফেটিক যৌগ বাদ দিয়ে বাকি যে যৌগগুলো আছে সবই হলো এলিফেটিক যৌগ, তাই না? এলিফেটিক যৌগগুলোর মধ্যে আমরা কতগুলো হোমোলোগাস সিরিজে ভাগ করতে পারি, সেগুলো কি? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে কি অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটুন, এস্টার, ফ্যাটি অ্যাসিড। এইভাবে আমরা এলিফেটিক যৌগকে ভাগ করতে পারি। আচ্ছা, এলিফেটিক যৌগগুলো কি আমি আবার বলছি, কি কি বলো দেখি। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে হলো অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটুন, ফ্যাটি অ্যাসিড, তারপরে হলো এস্টার, অ্যামাইড, এরকম বিভিন্ন যে সমগোত্রীয় শ্রেণী, বিশেষ করে বেঞ্জিন, বেঞ্জিনের জাতক ছাড়া, অ্যারোমেটিক যৌগ ছাড়া বাকিগুলি হলো অ্যালিফেটিক যৌগ। তো এই নামকরণের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আগে এই যৌগ যৌগগুলোকে এক এক জায়গায় এক এক নামে ডাকা হতো, এতে করে একজনে একটা নাম বুঝলেও অন্য আরেকজন সেটা বুঝতে তার অসুবিধা হতো। এগুলো দূর করার জন্যই তোমার ল্যাভয়েসিয়ে প্রথম নামকরণের পদ্ধতি চালু করে। 1860 সালে ফরাসি বিজ্ঞানী ফ্রেডেরিক অগাস্ট ক্যাকুল ভন স্টারডনিজ, বা আমরা সংক্ষেপে শুধু ক্যাকুলের কথাই বলবো, তার নেতৃত্বে সর্বপ্রথম তোমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানে কি, যেই নামটা বিশ্বের সব হ্যাঁ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে, সেই জৈব যৌগগুলোর নামকরণের ক্ষেত্রে সে একটা স্ট্যান্ডার্ড নির্ণয় করেন বিজ্ঞানী ক্যাকুল। তো এই জৈব যৌগগুলোর নামকরণের ক্ষেত্রে সাধারণত তিনটা পদ্ধতি ব্যবহৃত হয়। দেখো পদ্ধতিগুলো, একটা হলো সাধারণ বা প্রচলিত পদ্ধতি, এটাকে কমন অর ট্রাইবাল নোমেনক্লেচার বলে। ট্রাইবাল তো বুঝতে পেরেছ, যে জাতি গোষ্ঠী, মানে এক এক দেশে এক এক রকমের জাতি গোষ্ঠী বসবাস করে, তারা একটা জিনিস বের করে এবং তাদের মতো করে সেটাকে ডাকতো। হ্যাঁ, এইটা মানে এই ট্রাইবাল নেমটা এক এক জায়গায় এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম। তারপরও এই প্রচলিত পদ্ধতিতে অনেকেই এই নামগুলো জেনে ফেলেছে, বুঝতে পেরেছ? এবং এটা বহুকাল ধরে এগুলো চলে আসতেছে। এই তো দেখো, এই পদ্ধতিতে যৌগ যৌগ সমূহকে তাদের উৎস ও ধর্ম ভিত্তিক, মানে যেখান থেকে যৌগ যৌগটা পাওয়া যায় তার নাম অনুযায়ী সেটা করা হয়েছে। যেমন দেখো, এসিটিক অ্যাসিড মানে এসিটাম বা সিরকা থেকে পাওয়া গেছে বলে সেটার নাম এসিটাম বা এসিটিক অ্যাসিড। তারপর ফর্মিক অ্যাসিড পিঁপড়ার কামড়ের
মধ্যে যে বিষ আছে ওই বিষটার মধ্যে পাওয়া যায়, এই জন্য এটাকে ফর্মিক অ্যাসিড বলা হয়। অর্থাৎ উৎস ভিত্তিক যেই উৎস থেকে বা তার যে বিশেষ বৈশিষ্ট্য এই অনুযায়ী যে নামটা করা হয় সেটাকে আমরা বলি কমন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি। এটাকে সীমিত বা স্থানীয় পদ্ধতিও বলা হয়। তবে পৃথিবীর এক এক জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় এই নাম সবাই বুঝতে পারে না বলে এটা নিয়ে অনেক জটিলতা তৈরি হয়। তবে বর্তমানে অনেক প্রচলিত নামকেও আন্তর্জাতিক নাম হিসাবে নিয়ে নিয়েছে। যেমন ধরো বেঞ্জিন, বেঞ্জিনটা গাম বেঞ্জুইন মানে একটা গাছের ছাল থেকে পাওয়া যেত বলে ওইটার নাম বেঞ্জিন, কিন্তু বর্তমানে বেঞ্জিন নামটা আন্তর্জাতিকভাবেই সবাই চিনে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা দেখি ডিরাইভ সিস্টেম বা উদ্ভূত পদ্ধতি। এইটা আসলে কেউ কেউ এই পদ্ধতিটা চালু করেছে। ডিরাইভ মানে কি, যে আমি একটা যৌগের নাম জানলাম, তারপরে তার থেকে যে যৌগগুলো পাওয়া যায় সেগুলোর নাম ওইটার বেসিসে করা হয়। বুঝতে পেরেছো? উদ্ভূত পদ্ধতিটা কি, একটা যৌগের নাম আমরা জানলাম, ওই যৌগ থেকে আবার আরেকটা যৌগ পাওয়া যায়, তাহলে ওইটার সাথে মিল রেখে এটার নাম করা হয়। হ্যাঁ, যেমন মিথেনটাকে আমরা যদি মূল যৌগ ধরি, তাইলে ইথেনটাকে মিথাইল মিথেন বলা হয়, মানে এটা ডিরাইভ পদ্ধতি। তারপরে প্রোপেনটাকে আমরা ডাইমিথাইল মিথেনও বলতে পারি, বিউটেনটাকে টেট্রামিথাইল মিথেন বলতে পারি। অর্থাৎ একটা মিথেনটাকে ওখানে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। বুঝতে পেরেছো? তারপরে যেমন মিথানলকে কার্বিনল নামে চেনা হয় এই ডিরাইভ পদ্ধতিতে। কার্বিনল থেকে যে যৌগগুলো পাওয়া যায় প্রতিস্থাপিত, সেগুলো কার্বিনল হিসাবেই নামকরণ করা হয়। তো এই পদ্ধতি একটা সীমিত পদ্ধতি, এটা দিয়ে এক একটা যৌগের বড় জোর তুমি 15, 20টা, 30টা মূল যৌগের নামকরণ করতে পারবা, কিন্তু এটা আর বেশি দূর আগানো যায় না। তারপরে এই নামে অনেকেই চিনে, যেমন কার্বিনল, কার্বিনলের নাম হলো মিথানল। তুমি কি শুনেছো কার্বিনল মানে মিথানল? হ্যালো? না স্যার, না স্যার। হ্যাঁ, মিথানলের উদ্ভূত পদ্ধতিতে নাম ধরা হয় কার্বিনল। তো কার্বিনল থেকে যদি আমরা ইথাইল অ্যালকোহল বলি তাহলে সেটার নাম মিথাইল কার্বিনল, এরকম। আচ্ছা, সেটা আমরা পরে দেখব। তারপরে হলো ইউপ্যাক পদ্ধতি, IUPAC সিস্টেম বা জেনেভা পদ্ধতি। এটাকে কেন জেনেভা পদ্ধতি বলা হয়? এই যে IUPAC, এটা হলো একটা সমিতি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সমিতি। এইটার সদর দপ্তর হলো জেনেভায় অবস্থিত। সুইজারল্যান্ডের কোন জায়গায়? জেনেভায়। তো এই কারণে ওইখান থেকে সমস্ত যৌগগুলোর নামকরণের স্ট্যান্ডার্ড নির্ধারিত হয়। এই কারণে এই পদ্ধতিটাকে কি বলা হয়? আন্তর্জাতিক পদ্ধতি বা জেনেভা পদ্ধতি। সংক্ষেপে আমরা পড়বো IUPAC, IUPAC এরকম। ইউপ্যাক বাংলায় বলে, কিন্তু এই উচ্চারণটা আমি সাপোর্ট করি না। স্যার, এটার ফুল ফর্ম তো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। হ্যাঁ, আন্তর্জাতিক খাঁটি ও ফলিত রসায়ন সমিতি। বুঝতে পেরেছো? এইটা হলো যে বিভিন্ন দেশের যে বিজ্ঞানীরা আছে, বিশেষ করে ক্যাকুলের নেতৃত্বে তোমার বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একসাথে বসে একটা সম্মেলন করে, এবং সেইখানে নির্ধারিত হয় যে এই যৌগটার নাম কি হবে। বুঝতে পেরেছো? হুট করে একজনে একটা জিনিস তৈরি করলো, কিন্তু তার নাম গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না এটা স্বীকৃতি দেয়। বুঝতে পেরেছো? এই যে দেখো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আন্তর্জাতিক খাঁটি ও ফলিত রসায়ন পরিষদ, এটার
পদার্থ সমূহের নামকরণ বা এসআই, এসআই মানে কি বলো দেখি? স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে বলা হয় এসআই। এসআই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল। এটা দেখো 1892 সালে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ইন্টারন্যাশনাল কেমিক্যাল কংগ্রেস। কংগ্রেস মানে কি? সভা, মানে আন্তর্জাতিক রাসায়নিক বস্তু সম্পর্কিত যে সভা, সেটা হয়েছে। এবং সেইখানে সবাই এটা ডিসিশন নিয়েছে যে তোমার এই যৌগ যুগগুলোর নাম কিভাবে নির্ধারিত হবে, তাই না? আর আইইউপিএস এর প্রধান কার্যালয়টা কোথায়? জুরিখে, সুইজারল্যান্ডের জুরিখে। আর সচিবালয় হলো সাউথ ক্যারোলিনায় অবস্থিত, ইউএসএ। বুঝতে পেরেছ? এই পদ্ধতিতে বহু যৌগের আন্তর্জাতিক নামকরণ করা হয়েছে, বর্তমানে তা অব্যাহত আছে। তাইলে এটাকে আমরা কিভাবে পড়বো? আইইউপিএসসি, আইইউপিএসসি, অথবা যদি বাংলায় বলো ইউপেক, এটা চালু হয়ে গেছে বাংলায়, বা জেনেভা পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি, এইটাই হলো বর্তমানে চালু আছে। যেমন আমরা ইথিন বলি, ইথিন, কিন্তু এটার আসল নাম হলো ইথিলিন। এরকম এসিটিলিন, এটা একটা প্রচলিত নাম, কিন্তু এটা আন্তর্জাতিকভাবে গৃহীত হয়ে গেছে। কিন্তু তারপরেও এটার নাম হলো ইথাইন, ইউপেক নেম। প্রথমে আমরা সাধারণ পদ্ধতি বা ট্রাইবাল পদ্ধতিতে কিভাবে অ্যালিফেটিক যৌগের নামকরণ করা হয় সেটা আমরা জানবো। একটু এখান থেকে একটু পড়ো তো, এখান থেকে। হ্যালো। পদ্ধতিতে অ্যালিফেটিক যৌগের উৎস ভিত্তিক নাম বা প্রচলিত নামের পাশাপাশি কার্বন শিকলের বিদ্যমান কার্বনের সংখ্যার উপর নির্ভর করে নামের মূল বা রুট এবং কার্যকরী মূলকের উপর ভিত্তি করে নামের শেষাংশ সাফিক্স নির্ধারণ করা হয়। যেমন পিঁপড়ার পাতনের প্রাপ্ত অ্যাসিড HCOOH এর নামকরণ করা হয় ফর্মিক অ্যাসিড। ল্যাটিন ফর্মিক অর্থ পিঁপড়া, ল্যাটিন অ্যাসিটাম অর্থ ভিনেগার, বাংলা সীতা, একে অ্যাসিটিক অ্যাসিড নামকরণ করা হয়েছে। কার্যকরী মূলকের উপর ভিত্তি করে সকল এলিফেটিক যৌগকে কয়েকটি প্রধান শ্রেণী, যেমন মুক্তশিকল, হাইড্রোকার্বন, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিল অ্যাসিড, এস্টার ইত্যাদিতে ভাগ করা হয়। এবং আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড, এটা উচ্চারণটা পড়বো, কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড ইত্যাদিতে ভাগ করা হয়েছে। এই যে শ্রেণীগুলো দেখো, মুক্ত শিকল হাইড্রোকার্বন কয় রকমের? 3 রকমের। কি? অ্যালকেন, অ্যালকাইন। আর তারপরে হলো অ্যালকোহল, ওএইচ মূলক যুক্ত যৌগ। তারপরে হলো ইথার হলো একটা ও দিয়ে দুই পাশে দুইটা কার্বন, ইথার। তারপরে অ্যালডিহাইড, তারপরে হলো কিটোন, তারপরে হলো কার্বক্সিলিক অ্যাসিড, এরপরে হলো এস্টার। হ্যাঁ, এই যৌগগুলিতে ভাগ করে তারপরে এদের কার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যার ভিত্তিতে নামকরণ করা হয়েছে। যেমন দেখো, একটা কার্বন শিকলে যদি একটা কার্বন থাকে, তাইলে এই মূল হিসাবে, নামের মূল হিসাবে মিথ কথাটা আমরা ব্যবহার করি। যেমন এখানে একটা কার্বন আছে, তাইলে এই মিথের সাথে এন যোগ করে আমরা মিথেন, এই যে দেখছো METH, মিথ, এটা উচ্চারণটা আমরা পড়বো মিথ, ম্যাথ না, মেথেন বলবো না, আমরা বলবো মিথেন। মিথ যোগ এন, দেখছো? তাইলে এটা অ্যালকেনের সাধারণ সংকেতটা হলো কি? CnH2n+2। তারপরে এটার ওয়ার্ড রুট মানে নামের মূলটা হলো মিথের সাথে এন যোগ করলে মিথেন। যেমন দেখো, ইথের সাথে এন যোগ করলে কি হবে? ইথেন। মানে 2 কার্বন হলে মূলটা কি হবে? ইথ। 2 কার্বন হলে মূলটা হবে ইথ।
তাইলে মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দেই তাহলে এটা হবে মিথাইল। দেখছো, মিথ কথাটার সাথে আইল যোগ করেছে আমরা। জি স্যার। মিথটাকে প্রিফিক্স, তার সাথে আইল। আচ্ছা, আরেকটা জিনিস, প্রিফিক্স মানে কি? নামের পূর্বাংশ। জি প্রিফিক্স স্যার। হলো নামের পূর্বাংশ, আর পূর্বাংশ। নামের শেষের অংশটাকে আমরা কি বলি? সাফিক্স। সাফিক্স বা পরপদ। একটাকে আমরা বলি পূর্বপদ, আরেকটা হলো পরপদ। পরপদ। বা নামের পূর্ব অংশ, আরেকটা হলো শেষ অংশ। শেষ অংশ বা শেষ পদ বা পরপদ। এটাকে ইংরেজিতে বলা হয় সাফিক্স। তাইলে একটা নামের দুটো অংশ থাকে, একটা হলো প্রিফিক্স আর একটা হলো সাফিক্স। তবে কোন কোন যৌগে প্রিফিক্স আগে, তারপরে হলো মূল, তারপরে হলো আবার সাফিক্স। তিন ভাগে ভাগ করা হয়েছে কোন কোন নাম। তা আবার কোন কোন নাম মাত্র প্রিফিক্স আর সাফিক্স মিলেই হয়ে গেছে। যেমন দেখো, এখানে প্রিফিক্সটা হলো মূল, এখানে প্রিফিক্সটা হলো মূল, রুট। রুট বুঝো তো? কোন একটা জিনিসের মূল জিনিসটাকে আমরা বলি রুট। তো যেমন মিথেন, ইথেন, এখানে ইথেনে ইটিআই, ইটিএইচ, ইথ। তাইলে কার্বন যদি একটা হয়, সেই সব এটার মূল হবে মিথ, কার্বন দুইটা হলে ইথ। আচ্ছা, এখানে কার্বন দুইটা, তাইলে এটা কি হবে? ইথ আইল, ইথাইল, ইথাইল, এটা মিথাইল। এই যে দেখো, মিথাইল, মিথাইল মানে কি? মিথ যোগ আইল। ইথাইল মানে ইথ যোগ আইল, ইথাইল। আর এইটা কি দেখো, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দেই, তাহলে যে মূলকটা আমরা পাই সেটা হলো অ্যালকাইল মূলক। এটা আগেও আমি বলেছি। আচ্ছা, পরের স্লাইড দেখো। স্যার 2 থাকলে তো স্যার এন, আর 3 থাকলে তো আইন। হ্যাঁ, সেটা আমি এখানে এখানে শুধু খালি অ্যালকেনের ব্যাপারটা আমি আগে দেখাবো। আগে কি দেখাবো? অ্যালকেন এবং অ্যালকাইল মূলক। বুঝতে পেরেছ? আমি অ্যালকিনে যাইনি এখনো, অ্যালকিনে বা অ্যালকাইনে যাইনি। যেমন দেখো, কার্বন যদি তিনটা হয় তাহলে মূলটা কি হবে? প্রোপ। একটু পড়ো তো, কার্বন সংখ্যা 3 হলে মূল হবে প্রোপ, কার্বন সংখ্যা 4 হলে মূল হবে বিউট। এটাকে বাট পড়বো না, কি পড়বো? বিউট। আর 5 হলে পড়বো পেন্টো। 6 হলে হেক্সো, 7 হলে হেক্সো না, হ্যাক্স। হ্যাক্স, 8 উচ্চারণটা হলে হ্যাক্স। 7 জি হলে স্যার। হ্যাপ্ট। 7 হলে হেপ্টো, 8 হলে অক্টো, না 9 না, হলে ওইটা ওইভাবে আমরা পড়বো হ্যাপ্ট, শব্দটা এরকম পড়বো, হ্যাপ্ট, হ্যাপ্ট, অক্ট। তারপরে হলো নন, তারপরে হলো ডেক, তারপরে হলো ডু ডেক। ডু ডেক, ডু ডেক হলে 12, আর মনোডেক হলে হবে 11। বুঝতে পেরেছ? ডেক মানে হলো, যেমন ডেকা, ডেকা, ডেকা মানে হলো 10। ডেকা মিটার আমরা বলি না, ডেকা মিটার জি স্যার। মানে মিটারের 10 গুণ, সেটাকে আমরা বলি ডেকা মিটার। এই ডেকা কথাটা নন, আমরা ন্যানো কথাটা নন থেকে 9 থেকে আনছি। ন্যানো মানে নন থেকে ন্যানো কথাটা আসছে। নন মানে হলো 9, অক্ট মানে হলো 8, হেপ্ট মানে 7, হেক্স মানে হলো 6, পেন্ট মানে হলো 5। তাইলে তুমি একটু বলো তো, এই পাশে ডান দিকে না দেখি এই যৌগগুলোর নাম কি, একটু নিচে নিচে পড়ে যাও তো। স্যার প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হ্যাপটেন, অক্টেন, ননেন, ডেকেন, ডোডেকেন। হ্যাঁ, ডুডেকেন, ডুডেকেন বুঝতে পেরেছো? 12 ডুডেকেন। ডুডেকা, 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 ডুডেকা শব্দের অর্থ হলো 12, ডুডেকা, ডেকা, ডুডেকা। হ্যাঁ, আচ্ছা। তো এগুলো আমরা জানলাম। এখানে দেখো, এই যে প্রুপের সাথে এন যুক্ত হয়েছে। অ্যালকেন মানে কি? অ্যালক যুগ এন। এখানে মূল হলো অ্যালক, আর তার সাথে এন, অ্যালকেন। তাইলে এখন কি বুঝতে পারবে জি স্যার।
এইটার নাম কি হবে একটু বলো তো দেখি, C10H21, এটা কি হবে? স্যার ড্যাকাইল। ডেকাইল। ডেকাইল। ওই যে আইল যুক্ত ডেকেন থেকে এইখানে ANE জায়গায় হবে আইল, YLE, ড্যাকাইল। এই যে ড্যাক যুগ আইল, তো এই চারটা কি স্টাডি করতে পারবে? হ্যালো, জি স্যার পারবো। এটা কি বুঝতে পেরেছো? অলরেডি কি ক্লাস 10-এ তোমরা পড়েছো এগুলো? এরকম নামকরণের যে মেথডটা, আমরা নামের মূলটা কিভাবে নিব, তারপরে অ্যালকেন হইলে নামটা কি হবে এবং এই নামটা কিভাবে আসছে, এটা হলো সন্ধি বিচ্ছেদের মতো। প্রোপ যোগ এন, প্রোপেন, বিউট যোগ এন। বাংলায় যদি লিখি দেখো এখানে বিউট, তারপরে ওই যে একারটা হলো এন, একারটা হলো এন। আর যদি এটা অ্যালকাইল মূলক হয় তাহলে একটা হাইড্রোজেন বাদ যাবে এবং এটার নামের সাথে আইল যুক্ত হবে, আইল, তাই না? তো তোমরা এই চার্টটা একটু স্টাডি করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরের স্লাইড দেখো। যেমন দেখো সাধারণ বা ট্রাইবাল পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ। এই যে আমি এখানে অ্যালকেনের আণবিক সংকেতটা কি, CnH2n+2। তাইলে এখানে কার্বনের সংখ্যা যত হবে হাইড্রোজেন কি হবে, তার দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। বেশি। কার্বন যতটা হবে হাইড্রোজেন তার ডাবল অপেক্ষা 2 বেশি, 2 বেশি। তাই না? আর নামের মূল কি, মূলটা অ্যাল্ক, ALK, অ্যাল্ক। বাংলায় দেখো ALK, অ্যাল্ক। নামের মূলটা হলো এলক। এই যে দেখো নামের মূলটা হলো অ্যাল্ক, আর শেষাংশ বা সাফিক্সটা হলো এন, ANE। তাইলে এই অ্যাল্ক যুগ এন, এই দুটো জিনিস মিললে কি হয়? অ্যালকেন। অ্যালকেন। এটা কি বুঝতে পেরেছো? অ্যাল্ক, জি স্যার। ALK, ইংরেজি নামটা খুবই সহজ, ALK। আচ্ছা, আর এইখানেও আমরা এখানে একার দিয়ে, এখানে এই যে এটাকে আমি একার হিসাবে ব্যবহার করব, এটাকে একার হিসাবে, তাই না? তাইলে কয় একার দন্তন্য, দেখছো এই যে জি স্যার। এখানে এল যুগ এন, এই একারটা এন এর, এটা একার হলো এটা। জি স্যার। আচ্ছা, তারপরে যেমন দেখো এই এলকের মান C1 এর ক্ষেত্রে মিথ, C2 এর ক্ষেত্রে কি হবে ইথ, C3 এর ক্ষেত্রে প্রুপ, C4 এর ক্ষেত্রে বিউট, 5 এর ক্ষেত্রে প্যান, 6 এর ক্ষেত্রে হ্যাক্স ইত্যাদি হবে। এখানে দেখো উদাহরণগুলো দিয়ে রাখছি, একটু পড়ো তো এখান থেকে। যেমন মিথ যোগ এন, তাইলে হলো মিথেন। তাহলে মিথ দিয়ে কি বোঝায়, কার্বন একটা, হাইড্রোজেন ডাবল অপেক্ষা 2 বেশি, তাইলে এটা হবে C1H4। তাইলে এই 1 তো লিখতে হয় না, এই মিথেন। তাইলে ইথেন কি হবে, ই যোগ এন, ইথেন। C2H হচ্ছে 6। আচ্ছা, আর তাইলে তুমি একটু C2H6 বলো তো এখানে অক্টেনের সংকেতটা কি হবে? স্যার C2H8। না না, অক্টেন, অক্টেন, বললে মূল কি হবে? ও আচ্ছা আচ্ছা স্যার, অক্টেন অক্টেন। মানে তো যেমন দেখো তাহলে ওইখানে আমি লিখলাম ও সি টি, তারপরে যোগ এন, ANE। স্যার তাহলে C8 হ্যাঁ, আর H তাইলে এখানে এই অক দিয়ে কি বোঝায়, সি কত, 8 C8। হবে স্যার, আর H হবে এন 18। মানে হলো হাইড্রোজেন কয়টা, স্যার 18টা। 2 × 8, 2 হ্যাঁ, × এরপরে 8 +2। প্লাস 2। 18। হ্যাঁ, তো তাইলে অক্টেনের সংকেতটা কি হবে, C8H18। C8H কত হবে, 18। H 8 দোকানে 16 আর 2 এ 18, 18। তাই না? তাইলে এইটা জি হলো স্যার। অক্টেনের সংকেত। এইখানে আমি
যেমন প্রোপেন, প্রোপেন হলে তুমি সংকেতটা কি হবে একটু বলে ফেলো তাড়াতাড়ি করে, বলো দেখি। প্রোপেন 3 হবে, এরপরে এইচ হচ্ছে 2 × 3 + 2 = C3H8। C3H6। বিউটেন, বিউটেন হচ্ছে C4H 2 × 4 + 2 হ্যাঁ আমরা C4H কিভাবে চিন্তা করব যে বিউট বলছি তাহলে কার্বন কয়টা, চারটা। 4টা। এন মানে হলো হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে দ্বিগুণ আরো 2 বেশি, হাইড্রোজেনের সংখ্যা হবে দ্বিগুণ অথবা 2 বেশি, 2 বেশি। তাই না? তো তাইলে জি স্যার। বিউটেন মানে হলো C4H, 4 দুগুণে 8 আর 2 এ 10, C4H10। জি স্যার। কি বুঝতে পেরেছো এই জিনিসটা? হ্যাঁ স্যার। তাইলে অ্যালকেনের নামকরণ আমরা শিখলাম। আচ্ছা, তো এখন দেখো এইখানে সাধারণ পদ্ধতিতে একটা যৌগের যে চেইনটা, একটা যৌগের যে চেইনটা যদি সোজা হয়, এই সরল শিকল হয়, তাহলে সেটাকে আমরা বলি এন যৌগ, এন বা নরমাল। যেমন দেখো এখানে 4টা কার্বন আছে, তাহলে এটার নাম মূল কি হবে? বিউটেন। হ্যাঁ বিউটেন। আর কার্বন আছে কত? কার্বন যতটা হাইড্রোজেন তার ডাবল আছে, ডাবলের চেয়ে 2 জি বেশি। হাইড্রোজেন আছে কয়টা? 6টা স্যার। আর 10টা। তো 10টা হাইড্রোজেন মানে কার্বন 4টা, হাইড্রোজেন 10টা, এর মানে দ্বিগুণের চেয়ে 2 বেশি। অতএব এটা হলো অ্যালকেন। আর তাহলে যৌগটা হলো বিউটেন, কিন্তু এই এন দিয়ে কি মিন করে বলো দেখি? এন দিয়ে স্যার বোঝায় এই এটা, এটা সুজা শিকল, এটা হলো নরমাল, সুজা আচ্ছা, শিকল বা নরমাল। নরমাল। আমি আগে বলেছিলাম এটার নাম হলো এন পেন্টেন। কিন্তু ইউপ্যাক পদ্ধতিতে আর এন লেখে না, শুধু বলে পেন্টেন। বুঝতে পেরেছো? আন্তর্জাতিক পদ্ধতিতে এইটাকে আর এন বুঝায় না, শুধু বিউটেন। এই জি বিউটেন স্যার। বললে সুজা, এন পেন্টেন বললেও সুজা। এন কথাটা বর্তমানে আর ব্যবহার করা হয় না, তবে আগের নিয়মে লেখা হয়। আচ্ছা এইটার নাম কি হবে একটু বলো তো দেখি? স্যার হেপটেন। কিভাবে হেপটেন হইলো? কয়টা কার্বন আছে এখানে? এখানে CH2 এখানে এটা কয়বার আছে? 7টা স্যার। স্যার 7টা কার্বন। হ্যাঁ এখানে মোট 7টা কার্বন। এটা সংকেতটা হলো CH3 CH2 CH2 CH2, এরকম কয়বার? 5 বার। এই জি CH2 স্যার। টা কয়বার আছে চেইনে? এবার 5 বার। এটা একটা সুজা শিকল যৌগ, অতএব এখানে 7টা কার্বন আছে, এই যৌগটার নাম হলো হ্যাপটেন বা এন হ্যাপটেন। তারপরে দেখো একটা যৌগের দ্বিতীয় কার্বনে যদি এইরকম শাখা থাকে, একটা মিথাইল মূলক যুক্ত শাখা থাকে, তাহলে সেটাকে আমরা বলি আইসো। এটাকে আমরা কি বলি? আইসো। আইসো। আইসো যৌগ। আইসো মানে দ্বিতীয় কার্বনে একটা CH3 মূলক যুক্ত শাখা। এই যে দেখো এই যৌগটার মূল চেইন হলো 3 কার্বন দিয়ে, আর দ্বিতীয় কার্বনে একটা শাখা আছে না? জি স্যার। এখানেও দ্বিতীয় কার্বনে একটা শাখা আছে, এখানেও দ্বিতীয় কার্বনে শাখা আছে, তাই না? কিন্তু এইখানে মোট কার্বন দিয়ে নামকরণ করা হয়। এখানে মোট কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা। এখানে মোট কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। অতএব এই যৌগটার নাম আইসোপেন্টেন। আইসো কেন হয়েছে বলতে পারবে এখন? হ্যাঁ স্যার, এখানে মিথেন যৌগ মানে মিথেনের শাখা যুক্ত দ্বিতীয় আছে। কার্বনে একটা মিথাইল মূলক কি অবস্থায় আছে? শাখা অবস্থায় আহ, আছে। কত নম্বর কার্বনে? 1 2, 2 নম্বর কার্বনে। এখানেও দেখো এদিক থেকে যদি আমরা সংখ্যা লিখি, এখানে 1 2 3 3। 4, তারপরে হলো এখানে 5, তারপরে এখানে 6, এটা 7। তাইলে এখানে আমি এই মূলকটার জন্য এই যৌগটার নাম হলো আইসো, এই জায়গাটার জন্য। তাইলে জি এইখানে স্যার। 8টা কার্বনওয়ালা যৌগ, অতএব এটার নাম হলো আইসো অক্টেন। পেন্টেন। আইসো অক্টেন, সরি। অক্টেন। অক্টেন। কিন্তু IUPAC তে কিন্তু এটার নাম আবার অন্যটা। এগুলিকে শাখা হিসেবে নামকরণ করে ফেলবো, আর এটা মূল যৌগ হিসেবে নামকরণ করবো। আচ্ছা, আর যদি চতুর্মাত্রিক কার্বন থাকে,
আচ্ছা, এই কার্বনটা কয় ডিগ্রি একটু বলো তো, এই কার্বনটা? স্যার 360 ডিগ্রি। না, এটা হলো চতুর্মাত্রিক, এটা হলো কোয়াটারনারি। এটাকে কি বলি আমরা? কোয়াটারনারি। কোয়াটারনারি, চতুর্মাত্রিক। মানে যে কার্বন আরো 4টা কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা কি বলি? কোয়াটারনারি। আর কোয়াটারনারি। যে কার্বন আরো 3টা কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা বলি টারশিয়ারি। আইসো। ও আচ্ছা, হ্যাঁ যেমন হ্যাঁ দেখো এখানে কয়েক রকমের কার্বন আছে। দেখো এইটা এইটা কয় ডিগ্রি কার্বন? এটা এটা হলো 3 ডিগ্রি। এটা হলো টারশিয়ারি কার্বন, এইটাও 3 ডিগ্রি। কিন্তু এই কার্বনটা কয় ডিগ্রি? 4 ডিগ্রি। না, এইটা হলো 1 ডিগ্রি। এই কার্বন হলো আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে, অতএব এটা হলো 1 ডিগ্রি বা প্রাইমারি। এইটা কয় ডিগ্রি? এটা হলো 2 ডিগ্রি। এই কার্বন আরো দুটো কার্বনের সাথে যুক্ত আছে। এই কার্বন কয় ডিগ্রি বলো দেখি? এটা 1 ডিগ্রি। ও না, এই কার্বন আরো 3টা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হবে 3 ডিগ্রি। টারশিয়ারি বা 3 3 ডিগ্রি। ডিগ্রি। এটা কয় ডিগ্রি? স্যার এটা 4 ডিগ্রি। 4 ডিগ্রি। 4 ডিগ্রিকে আমরা কি বলি? কোয়াটারনারি। এটাকে আমরা বলি, কোয়াটারনারি। শোনো, 1 ডিগ্রিকে বলি প্রাইমারি। এটা হলো 1 ডিগ্রি। আচ্ছা, তাইলে এই যৌগে কয়টা 1 ডিগ্রি, কয়টা 2 ডিগ্রি এবং কয়টা 3 ডিগ্রি কার্বন আছে বলো? এই যৌগটা আমি ইরেজ করছি। যৌগটা একটা 1 ডিগ্রি, একটা হচ্ছে 3 ডিগ্রি, আর একটা হচ্ছে 4 ডিগ্রি। একটা 1 ডিগ্রি, একটা 1 ডিগ্রি এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। 1 ডিগ্রি কয়টা 5টা। তাইলে? 5টা। 1 2 3 4 5টা। আর জি স্যার। 2 ডিগ্রি কয়টা? এই কার্বন আরো 2টা কার্বনের সাথে যুক্ত আছে, অতএব এটা হবে 2 ডিগ্রি। এটা হলো 2 ডিগ্রি। 2 ডিগ্রি। এইটা কয় ডিগ্রি? স্যার 3 ডিগ্রি। 3 ডিগ্রি। আর 4 ডিগ্রি কয়টা? একটা। স্যার তাইলে এখানে 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন আছে 5টা, সেকেন্ডারি কার্বন আছে একটা, টারশিয়ারি কার্বন আছে একটা, স্যার আমাদের আর বোধহয় টাইম কোয়াটারনারি শেষ। কার্বন আছে একটা। জি স্যার। স্যার আমাদের বোধহয় টাইম শেষ। হ্যাঁ, আমি ছেড়ে দিব এখনই। তাইলে এই কোয়াটারনারি কার্বন যুক্ত যৌগকে আমরা কি বলি? নিউ যৌগ। এটাকে আমরা কি বলি? নিও। কোয়াটারনারি কার্বন যুক্ত যৌগকে আমরা বলি নিউ যৌগ। বুঝতে পেরেছো? এই জন্য এখানে 5 কার্বন আছে। এই যৌগটার নাম হলো নিউ পেন্টেন। এই যৌগটার নাম হলো নিউ পেন্টেন। থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ, ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।